হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের আইসিএসসি বোর্ডের ক্লাস 10-এর সংকলিতা বই থেকে গন্ধটা খুব সন্দেহজনক এই গল্পটি পড়াবো। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আর গল্পটি নেওয়া হয়েছে আনন্দমেলার শারদীয়া সংখ্যার থেকে নেওয়া হয়েছে। এটা প্রকাশিত হয়েছিল আনন্দমেলা শারদীয়া সংখ্যায়। সেবার আমার দিদিমা পড়ল ভারী বিপদে। দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন। সে আজ 50 বছর আগের কথা। আমার মা তখন ছোট্ট, ইজেরা পড়ে ইজের পড়া খুকি। তো এটা লেখক নিজের সম্বন্ধেই বলছেন, যেটা বলছেন লেখক নিজেই বলছেন। এখানে আমার বলতে আমার মা বলতে লেখকের মার কথা বলা হয়েছে। তখন ছোট ছিল, ইজের পড়া খুকি মানে কি, ফ্রক পরা খুকি, ছোট বাচ্চা মেয়ে ছিল যখন লেখকের মা, তখনকার কথা লেখক বলছেন। তখন এত সব শহর নগর ছিল না, লোক যেন এত দেখা যেত না। চারধারে কিছু গাছগাছালি, জঙ্গল টঙ্গল ছিল। সেই রকমই এক নির্জন জঙ্গুলে জায়গায় দাদামশাই বদলি হলেন। দাদামশাই বলতে লেখকের দাদু, মামার বাড়ির দাদু, মানে মায়ের বাবা। তিনি বদলি হয়েছেন উত্তর বাংলার দোমোহনীতে। উত্তর বাংলায় দোমোহনী বলে একটা জায়গা আছে, সেইখানে লেখকের দাদামশাই মানে মায়ের বাবা বদলি হয়েছেন, মানে ট্রান্সফার হয়েছেন। মালগাড়ির গার্ড ছিলেন। মালগাড়ি বলতে ট্রেন, যে ট্রেনে করে জিনিস, গুডস ট্রেন যেগুলোকে বলা হয়, সেই গাড়ির গার্ড ছিলেন। তাই তার যেহেতু রেলের সার্ভিস করতেন, সেই জন্য তার ট্রান্সফার হতেন। তো সেইবারে উত্তর বাংলার দোমোহনীতে ট্রান্সফার হয়েছিলেন। তাই প্রায় সময়ই তাকে বাড়ির বাইরে থাকতে হতো, কখনো এক নাগাড়ে 3-4 কিংবা 7 দিন। তারপর ফিরে এসে হয়তো একদিন মাত্র বাসায় থাকতেন, ফের মালগাড়ি করে চলে যেতেন। আমার মায়েরা 5 বোন আর 4 ভাই। 5 বোন আর 4 ভাই ছিলেন লেখকের মায়েরা। দিদিমা মোট 9 জন ছেলে মেয়ে নিয়ে বাসায় থাকতেন। মানে দিদিমা বলতে লেখকের মায়ের মা, তার মানে কি লেখকের দিদিমা হবে। সেই 9 জন সন্তান নিয়ে বাড়িতে থাকতেন। ছেলেমেয়েরা সবাই তখন ছোট ছোট, কাজেই দিদিমার ঝামেলার অন্ত নেই। স্বাভাবিক, 9 জন ছেলে মেয়ে সব ছোট ছোট, ফলে দিদিমার খুবই ঝামেলা হতো, একা একে সব সামলাতে হতো। এমনিতে দোমোহনী জায়গাটা ভারী সুন্দর আর নির্জন স্থান। বেটে বেটে লিচু গাছে ছাওয়া, পাথরকুচি ছড়ানো রাস্তা, সবুজ মাঠ, কিছু জঙ্গল ছিল, লোকজন বেশি নয়। একধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার আর অন্য ধারে রেলের বাবুদের জন্য আধ পাকা কোয়ার্টার। একটা স্কুল ছিল ক্লাস 8 পর্যন্ত। মানে দোমোহনীতে যেখানে লেখকের দাদামশাই থাকতেন, মানে উনি তো রেলের গার্ড ছিলেন, তো সেইখানকার রেলের কোয়ার্টারগুলো কেমন ছিল সেটারই বর্ণনা দিচ্ছেন এখানে লেখক। আর ওখানে একটা স্কুল ছিল, সেখানে সেই স্কুলে ক্লাস 8 পর্যন্ত পড়ানো হতো। একটা রেলের ইনস্টিটিউট ছিল, যেখানে প্রতি বছর 2-3 বার কেদার রায় বা টিপু সুলতান নাটক হতো। ইনস্টিটিউট বলতে একটা হল ছিল, যেখানে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন, শীতকালে ক্রিকেট। বড় সাহেবরা সে খেলা দেখতে আসতেন। মাঝে মাঝে সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তিয়া পাহাড়ে চড়ুইভাতিতেও যাওয়া হতো। মানে চড়ুইভাতি বলতে পিকনিকে। মাঝে মাঝে ওখানে তো জয়ন্তিয়া পাহাড় আছে, তিস্তা নদীর ধারে উত্তরবঙ্গ, মানে উত্তর বাংলায় তিস্তা নদী আছে, সেখানে জয়ন্তিয়া পাহাড় আছে, সেখানে পিকনিকে যেত রেলের সব লোকেরা। ছোট আর নির্জন হলেও বেশ আমোদে জায়গা ছিল দোমোহানি। তা দোমোহানিটা খুব ভালো একটা প্লেজেন্ট জায়গা ছিল, আমোদে জায়গা এই কারণে বলছি, বেশ ভালো জায়গা ছিল। দোমোহানিতে যাওয়ার পরেই কিন্তু সেখানকার পুরনো লোকজনেরা এসে প্রায় দাদামশাই আর দিদিমাকে একটা বিষয়ে খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন। কোন একটা বিষয়ে লেখকের দাদু আর দিদাকে, মানে দাদামশাই আর দিদিমাকে
সাবধান করে দিয়ে যেতেন। কেউ কিছু ভেঙে বলতেন না, শুধু সাবধান করতেন যে সাবধানে থেকো তোমরা, এইসব বলতেন। কিন্তু কিসে সাবধান, কেন সাবধান, সেসব কিছু কেউ বলতেন না। যেমন স্টোর কিপার অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বলেন, এ জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চাটুর্যে, লোকজন সব বাজিয়ে নেবেন, হুটহাট যাকে তাকে ঘরে ঢুকতে দেবেন না। কিংবা আর একদিন পাশের বাড়ির পালিত গিন্নি এসে দিদিমাকে হেসে হেসে বলে গেলেন, নতুন এসেছেন, বুঝবেন সব আস্তে আস্তে, চোখ কান সব, চোখ কান নাক সব খোলা রাখবেন, কিন্তু ছেলেপুলেদেরও সামলে রাখবেন, এখানে যারা সব আছে তারা ভালো নয়। মানে দাদামশাইকেও বলতেন, আবার দিদিমাকেও পাশের আশেপাশের মহিলারা, পালিত গিন্নি বলে একজন আছেন, তিনি এসে বলে যেতেন দিদিমাকে যে সাবধানে থাকবেন, চোখ কান নাক খোলা রাখবেন, আর বাচ্চাদেরও সাবধানে রাখবেন, কারণ জায়গাটা ভালো না, জায়গার লোকেরাও ভালো না অতটা। দিদিমা ভয় খেয়ে বললেন, কাদের কথা বলছো দিদি? মানে ওই পালিত গিন্নিকে বলছেন যে কাদের কথা বলছো দিদি? পালিত গিন্নি শুধু বললেন, সে আছে, বুঝবেন না। তারপর থেকে দিদিমা একটু ভয়ে ভয়েই থাকতে লাগলেন। একদিন হলো কি, পুরনো ঝি সুখিয়ার দেশ থেকে চিঠি এলো যে তার ভাসুরপোর খুব বেমার হয়েছে। বেমার মানে অসুখ, বিমার, অ্যাকচুয়ালি কথা হলো বিমার। বিমারটাকে হিন্দিতে বিমার বলে, তো ওখানে যেহেতু হিন্দি ভাষী থাকতো অনেক, তো বিমারটাকে ওরা লেখক বেমার বলেছেন, কারণ সেই সময় হিন্দি ভাষাগুলোকে একটু এইভাবেই বলা হতো গ্রামের দিকে, তাই তাকে যেতে হবে। তো সুখিয়া বলতে কি, সুখিয়াকে লেখকের মায়ের যে বাড়ি, মানে দাদামশাই দিদিমার যেখানে থাকতেন সেখানে কাজ করতেন, সেই সুখিয়ার বাড়ি থেকে চিঠি এলো যে তাদের বাড়ির লোকের অসুস্থ হয়েছে, বাড়ির লোক অসুস্থ হয়েছে, তাই সেখানে যেতে হবে, তাই তাকে যেতে হবে। 1 মাসের ছুটি নিয়ে সুখিয়া চলে গেল। দিদিমা নতুন ঝি খুঁজছেন, তা হঠাৎ করে পরদিন সকালেই আধবয়সী বউ এসে বলল, ঝি রাখবেন? তা সুখিয়া চলে যাওয়ার পর দিদিমা তো স্বাভাবিক, এত বাচ্চা কাচ্চা আছে, এতগুলো লোক, তা কাজের লোক খুঁজছে। তখন একজন কাজের মাসি এসে বলল, কাজের বউ, আধবয়সী মানে মাঝবয়সী, মিডল এজ একটা বউ এসে বলল যে ঝি রাখবেন? দিদিমা দোনামোনা করে তাকে রাখলেন। সে দিব্যি কাজকর্ম করে, খায় দায়, বাচ্চাদের গল্প বলে ভোলায়। দিন 2 পর পালিত গিন্নি একদিন সকালে এসে বললেন, নতুন ঝি রাখলেন নাকি দিদি? কই দেখি তাকে। মানে পালিত গিন্নি 2-3 দিন পর এসে জিজ্ঞেস করেছে যে নতুন দেখেছে নতুন লোক, তাই বলছে যে নতুন ঝি রেখেছেন, দেখি তাকে। দিদিমা ডাকতে গিয়ে দেখে কলতলায় এঁটো বাসন ফেলে ফেলে রেখে ঝি কোথায় হাওয়া হয়ে গেছে, অনেক ডাকাডাকিতেও পাওয়া গেল না। পালিত গিন্নি মুচকি হাসি হেসে বললেন, ওদের ওরকমই ধারা, ঝিটার নাম কি বলুন তো? দিদিমা বললেন, কমলা। পালিত গিন্নি মাথা নেড়ে বললেন, চিনি, হালদার বাড়িতেও ওকে রেখেছিল। দিদিমা অতিষ্ঠ হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো? পালিত গিন্নি পালিত গিন্নি শুধু শ্বাস ফেলে বললেন, সব কি খুলে বলা যায়? এখানে এই হচ্ছে ধারা, কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা চেনা ভারী মুশকিল। মানে কি বলছেন, পালিত গিন্নি বলছেন যে এরকম এই মেয়ে ওই হালদার বাড়িতেও ওই কমলা বলে একটি মেয়ে রেখেছিল। তখন ও বললেন, তখন লেখকের দিদিমা খুব একটু রেগে গিয়ে বললেন যে কি ব্যাপার বলুন তো, প্রথম থেকেই আপনি এরম ভাবে বলছেন। তখন বলছে, এখানে আসলে কোনটা মানুষ আর কোনটা মানুষ না সেটা চেনা ভারী মুশকিল। মানে মানুষ না মানে কি, মানে মানুষ ছাড়া আর কি হতে পারে? তার একজন মহিলা এসে কাজ করছে, তাহলে শুধু মানুষই হবে, মানুষ ছাড়া আর কি হতে পারে? ভূত হতে পারে, তেমন কি ভূত? যাই হোক, দেখা যাক কি, আগে আগে পড়ি, তারপর বুঝতে পারবে কি মানুষ ছাড়া আর কি হতে পারে। হুম, এবার দেখে শুনে একটা মানুষ ঝি রাখুন, এই বলে চলে গেলেন পালিত গিন্নি, আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন। কমলা অবশ্য একটু বাদেই ফিরে এলো। দিদিমা তাকে ধমক দিয়ে বললেন, কোথায় গেছিলি? সে মাথা নিচু করে বলল, মা, লোকজন এলে আমাকে সামনে ডাকবেন না, আমি বড় লজ্জা পাই। কমলা এই কথা বলল। কমলা থেকে গেল, কিন্তু দিদিমার মনে খটকা ভাবটা গেল না।
ওদিকে দাদামশাইয়ের এক বিচিত্র অভিজ্ঞতা হলো। একদিন লাইনে মানে রেল লাইনে গেছেন। নিস্তব্ধ রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। দাদামশাই ব্রেক ভ্যানে বসে ঝিমোচ্ছেন। হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল। তা মালগাড়ি যেখানে দাঁড়ায়, স্টেশনের পয়েন্টম্যান আর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টাররা অনেক সময় রাত বিরেতে ঘুমিয়ে পড়ে, সিগন্যাল দিতে ভুলে যায়। অনেক সময় সিগন্যাল দিতে ভুলে যায় বলে হয়তো দাঁড়িয়ে পড়েছে। দাদামশাই ভাবলেন সে আমলে এরকম হামেশা হতো। সেরকমই কিছু হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা বের করে পড়তে লাগলেন। পঞ্জিকা পড়তে তিনি বড় ভালোবাসতেন। গাড়ি দাঁড়িয়ে আছে তো আছেই। হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেক ভ্যানে পিছনে লোহার সিঁড়ি বেয়ে কে যেন গাড়ির ছাদে উঠছে। দাদামশাই মুখ বার করে কাউকে দেখতে পেলেন না। ফের শুনলেন একটু দূরে কে যেন ওয়াগনের পাল্লা খোলার চেষ্টা করছে। খুব চিন্তায় পড়লেন দাদামশাই। ডাকাতরা অনেক সময় শাঁট করে সিগন্যাল বিগড়ে দিয়ে গাড়ি থামায়, মালপত্র চুরি করে। তাই তিনি সরজমিনে দেখার জন্য গাড়ি থেকে হাতবাতিটা নিয়ে নেমে পড়লেন। হাতবাতি বলতে কি, যে টর্চ লাইট যেটা, সেটা নিয়ে নেমে পড়লেন। যে অনেক সময় ডাকাতরা কি করে, মাঝখানে ট্রেন থামিয়ে ওয়াগনের ভেতর থেকে চুরি করে। সেই জন্য দাদামশাই সেটাই ভেবেছেন। এই জন্য হাতে টর্চটা নিয়ে নেমে পড়লেন। লম্বা ট্রেন, তার একদম ডগায় ইঞ্জিন। হাঁটতে হাঁটতে এসে দেখেন লাল সিগন্যাল ইতিমধ্যে সবুজ হয়ে গেছে, কিন্তু ড্রাইভার এবং ফায়ারম্যান কয়লার ঢিবির ওপর গামছা পেতে শুয়ে অঘোরে ঘুমোচ্ছে। ওদেরও দোষ নেই। অনেকক্ষণ নাগারে ডিউটি দিচ্ছে, একটু ফাঁক পেয়েছে কি ঘুমিয়ে পড়েছে। মানে ড্রাইভার আর ফায়ারম্যান যারা, তারা কয়লার ঢিবির ওপর শুয়ে ঘুমোচ্ছে, গামছা পেতে শুয়ে ঘুমোচ্ছে। তাই বলছে এক নাগারে ডিউটি করছে, তো তাই হয়তো ঘুমিয়ে পড়েছে। বহু ঠেলাঠেলি করে তাদের তুললেন দাদামশাই। তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেক ভ্যানের দিকে ফিরে আসতে লাগলেন। মাঝামাঝি এসেছেন, হঠাৎ শোনেন ইঞ্জিন হুইসেল দিল। গাড়িও ক্যাচ ক্যাচ করে চলতে শুরু করলো। মাঝখানে যখন দাদামশাই গাড়ির মাঝখানে বরাবর হেঁটে হেঁটে আসছে, তখন দেখলেন আবার গাড়িটা চলতে শুরু করছে। তিনি তো অবাক। ব্রেক ভ্যানে ফিরে গিয়ে তিনি সবুজ বাতি দেখালেন, তবে ট্রেন ছাড়বার কথা। তাই দাদামশাই হাঁ করে চেয়ে রইলেন। অবাক হয়ে দেখেন ব্রেক ভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরা একটা লোক হাতবাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে। ব্রেক ভ্যানটা তখন দাদামশাইকে পার হয়ে যাচ্ছে। তখন লোকটা তার দিকে চেয়ে ফিক করে হেসে গেল, মানে তাকে ছেড়ে চলে গেল। বহু কষ্টে দাদামশাই সেবার ফিরে এসেছে। মানে লেখকের দাদামশাই যখন ট্রেনের মাঝখানে এসেছেন, তখন অলরেডি একজন সিগন্যালম্যান সিগন্যাল দেখিয়ে ট্রেনটাকে স্টার্ট করতে বলে ট্রেন ছেড়ে চলে গেছে, এবং গার্ডম্যান তখন দাদামশাইয়ের দিকে তাকিয়ে ফিক ফিক করে হাসছে। যাই হোক, বহু কষ্টে দাদামশাই সেখান থেকে ফিরলেন। সেবার ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্য চা বাগানগুলিতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে দোমোহনীতে এসে পৌঁছালেন। তিনি এলেবেলে খেলা দেখাতেন, দড়ি কাটার খেলা, তাসের খেলা, আগুন খাওয়ার খেলা, এসব বিভিন্ন ম্যাজিশিয়ানরা খেলা দেখাতেন। সেই সব খেলা দেখাচ্ছেন। তা দোমোহনীর মতো গঞ্জ জায়গায় সেই খেলা দেখতেই লোক ভেঙে পড়ল। ভট্টাচার্য স্টেজের ওপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করেছিলেন। হাতে ম্যাজিকের ছোট্ট কালো একটা লাঠি। বলেছিলেন, ম্যাজিক মানেই হচ্ছে হাতের কৌশল, মন্ত্রতন্ত্র নয়। আপনারা যদি কৌশল ধরে ফেলেন, তাহলে দয়া করে চুপ করে থাকবেন। কেউ যেন স্টেজে টর্চের আলো ফেলবেন না, ইত্যাদি এইসব বলছেন। ম্যাজিক তখনও শুরু হয়নি। হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা হঠাৎ হাত থেকে শূন্যে উঠে ডিগবাজি খেল। তারপর আস্তে আস্তে ফিরে গেল ম্যাজিশিয়ানের হাতে। মানে হাতের লাঠিটা ওপরে উঠে গিয়ে আবার ম্যাজিশিয়ানের হাতে চলে এলো। এবার সবাই ভাবছে কি, এটা বোধহয় ম্যাজিকই দেখানো হচ্ছে। প্রথমেই এই আশ্চর্য খেলা দেখে সবাই প্রচন্ড হাততালি দিল, কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন। এরপর খেলা ব্ল্যাকবোর্ডের দর্শকেরা চক দিয়ে যা খুশি লিখবেন, আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় তা বলে দেবেন। এরপর হলো দর্শকরা কিছু হয়তো ব্ল্যাকবোর্ডে কিছু লিখবেন, এবং
প্রফেসর ভট্টাচার্য যিনি খেলা দেখাচ্ছেন তিনি চোখ বন্ধ অবস্থায় বলে দেবেন। কিন্তু আশ্চর্য, প্রফেসর ভট্টাচার্যের এই খেলাটি মোটেই সেরকম হলো না। দর্শকরা কে গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবেন এই নিয়ে ওকে ঠেস দিয়ে প্রফেসর ভট্টাচার্য চোখের ওপর ময়দার লেচি আর কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে সবাইকে বলছেন, চলে আসুন, সংকোচের কিছু নেই, আমি বাঘ ভাল্লুক নই ইত্যাদি। সে সময় হঠাৎ দেখা গেল কেউ যাওয়ার আগেই টেবিলের ওপর রাখা চকের টুকরোটি নিজে থেকেই লাফিয়ে উঠল এবং শূন্যে ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের উপর লিখতে লাগলো, প্রফেসর ভট্টাচার্য ইজ দি বেস্ট ম্যাজিশিয়ানস অফ দ্য ওয়ার্ল্ড। এই অসাধারণ খেলা দেখে দর্শকরা ফেটে পড়ল উল্লাসে, আর ভট্টাচার্য কাঁদো কাঁদো হয়ে চোখ বাঁধা অবস্থায় বলতে লাগলেন, কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে? এবং তারপর তিনি আরো গম্ভীর হয়ে গেলেন। মানে কি, উনি চোখ বেঁধে আছেন, এদিকে বোর্ডের যে লেখার যে পেন্সিলটা, ব্ল্যাকবোর্ডে লেখার যে পেন্সিলটা, চকটা, সেটা নিজে নিজেই উঠে নিজে নিজেই লেখা হয়ে যাচ্ছে। এবং সেটা তো ওনার তো চোখ বাঁধা অবস্থা ম্যাজিশিয়ানের, তো সে তো কিছু বুঝতে পারছে না যে বোর্ডে যে এরকম চক দিয়ে লেখা হয়ে যাচ্ছে সেগুলো তিনি বুঝতে পারছে না। তাই তিনি জিজ্ঞেস করছেন, কি হয়েছে? সবাই তো হাততালি দিচ্ছে, কিছু বুঝতে পারছে না, দর্শকরা হাততালি দিয়ে দিচ্ছে। এরপর তিনি আরো গম্ভীর হয়ে গেলেন। আগুন খাওয়া খেলাতেও আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি। কথা ছিল মশাল জেলে সেই মশালটা মুখে পুরে আগুনটা খেয়ে ফেলবেন, তাই করলেন। কিন্তু তারপরেই দেখা গেল ভট্টাচার্য হাঁ করতেই তার মুখ থেকে সাপের জিভের মতো আগুনের হলকা বেরিয়ে আসছে। পরে তাসের খেলা যখন দেখাচ্ছেন তখনও দেখা গেল কথা বলতে গেলেই আগুনের হলকা বেরোয়। দর্শকরা দাঁড়িয়ে উঠে সাধুবাদ দিতে লাগলেন। কিন্তু ভট্টাচার্য খুব কাঁদো কাঁদো মুখে 4, 5, 7 গ্লাস জল খেতে লাগলেন স্টেজে দাঁড়িয়েই। তবু হাঁ করেই আগুনের হলকা বেরোয়, হাঁ করলেই আগুনের হলকা বেরোয়। এখন কি, উনি ম্যাজিশিয়ান, উনি কি ম্যাজিক দেখাবেন সেটা উনিই জানেন, কিন্তু ওনার আগেই ম্যাজিক দেখানো হয়ে যাচ্ছে। আগুন মুখে নিয়ে আগুন খেয়ে নেন, তারপর বের করবেন যখন, তখন জীবের মতো আগুন বেরিয়ে আসছে, এবং যখনই হাঁ করে কিছু বলছে তখনই আগুন বেরোচ্ছে। মানে এগুলো অদ্ভুত টাইপের ঘটনা, এটা ওনার ম্যাজিশিয়ানের মধ্যে নেই। মানে উনি যা ম্যাজিক দেখাবেন তার মধ্যে এগুলো ছিল না, নিজে নিজেই হয়ে যাচ্ছে। সেই জন্য সেই সব দেখে ম্যাজিশিয়ান ঘাবড়ে গেলেন এবং তার জন্য 4, 5, 7 গ্লাস জল খেয়ে ফেললেন। তখনকার মফস্বল শহরের নিয়ম ছিল, বাইরে থেকে কেউ এরকম খেলা টেলা দেখাতে এলে তাকে কিংবা তার দলকে বিভিন্ন বাসায় সবাই আশ্রয় দিতেন। প্রফেসর ভট্টাচার্য আমার মামার বাড়িতে উঠেছিলেন। রাতে খেতে বসে দাদামশাই বললেন, আপনার খেলা গণপতির চেয়েও ভালো, অতি আশ্চর্য খেলা। ভট্টাচার্য বললেন, হ্যাঁ অতি আশ্চর্য খেলা, আমিও এরকম আর দেখিনি। মানে উনিও নিজেও অবাক হয়ে গেলেন। দাদামশাই অবাক হয়ে বললেন, সে কি, এ তো আপনিই দেখালেন। তাকে খুবই বিস্মিত মনে হচ্ছিল। দাদামশাইয়ের বাবা সেবার বেড়াতে এলেন দোমাহানিতে। তো দাদামশাইয়ের বাবা মানে লেখকের দাদুর বাবা, তিনি এসেছিলেন যে ছেলে যেখানে আছেন দোমাহানিতে, তো সেখানে দোমোহনীতে, তো সেখানে কি রকম আছে দেখতে এলেন। বাসায় পা দিয়েই বললেন, তোদের ঘরদোর কেমন একটা আষ্টে গন্ধ কেন রে? আষ্টে গন্ধ মানে কি? মানে মাছের যে কাঁচা মাছের যে গন্ধটা, সেই গন্ধটার কথা বলছেন, যে আষ্টে গন্ধ কেন তোদের ঘরগুলো? সবাই বলল, আষ্টে গন্ধ? কই, আমরা তো পাচ্ছি না। দাদামশাইয়ের বাবা ধার্মিক মানুষ, খুব পণ্ডিত লোক, মাথা নেড়ে বলেন, আলবাত আষ্টে গন্ধ, সে শুধু তোদের বাসাতেই নয়, স্টেশনে নেমেও গন্ধটা পেয়েছিলাম, পুরো এলাকাতেই যেন আষ্টে আষ্টে গন্ধ। কমলা দাদামশাইয়ের বাবাকে দেখেই গা ঢাকা দিয়েছিল। অনেক ডাকাডাকিতেও সামনে এলো না। দিদিমার তখন ভারী মুশকিল, এক হাতে সব করতে হচ্ছে। দাদামশাইয়ের বাবা সব দেখে শুনে খুব গম্ভীর হয়ে বললেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। এই গন্ধটা, লেখকের গল্পের যে নামকরণ এখান থেকে এসেছে, গন্ধটা খুব সন্দেহজনক, মানে কি এই আষ্টে গন্ধটা খুবই সন্দেহজনক। এটা কে বলেছেন প্রথম? এটা লেখকের দাদামশাইয়ের বাবা বলেছেন। সেদিনই বিকেলে স্টেশন মাস্টার হরেন সমাদ্দারের মা এসে
দিদিমাকে আড়ালে ডেকে বলেন, কমলা আমাদের বাড়িতে গিয়ে বসে আছে। তা বলি বাছা, তোমার শ্বশুর ধার্মিক লোক, সে ভালো, কিন্তু উনি যদি জপ তপ বেশি করেন, ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করেন, তাহলে কমলা এ বাড়িতে থাকে কি করে? মানে কি, দাদামশাইয়ের বাবা ধার্মিক মানুষ, উনি জপ তপ মানে কি ধ্যান করতেন, হ্যাঁ, এবং ধ্যান যারা করে তাদের সামনে ভূতেরা তো আসে না। সেই জন্য সেই পাড়ার সেই মহিলা এসে কমলা যাদের বাড়িতে গিয়ে বসে আছে, তো তাদের বাড়ির লোক এসে বলেন, উনি জপ তপ করলে তাহলে কমলা কি করে তোমাদের বাড়িতে আসবে? দিদিমা অবাক হয়ে বলেন, এসব কি বলো তো মাসিমা, আমার শ্বশুর জপ তপ করলে কমলার অসুবিধা কি? সমাদ্দারের মা তখন দিদিমার থুতনি নেড়ে দিয়ে বললেন, ও হরি, তুমি বুঝি জানো না? তাই বলি, তা বলি বাছা, দোমোহানির সবাই যে এ হচ্ছে ও দলেরই রাজত্ব। ঘরে ঘরে ওরাই সব ঝি চাকর খাচ্ছে, বাইরে থেকে চেহারা দেখে কিচ্ছু বুঝবে না, তবে ওরা হচ্ছে সেই তারা। মানে কি, দোমোহনীতে যারা ঝি চাকরের কাজ করছে, তারা সবাই এরা এরা বলতে কি, ভূতেরা। সব ভূতেরাই এসে কাজ করছে, কাজ করে দিয়ে চলে যাচ্ছে। হুম, তাই বলছে এরা হচ্ছে তারা। কারা? দিদিমা তবু অবাক। বুঝবে বাপু, রোসো, বলে সমদ্দারের মা চলে গেলেন। তা কথাটা মিথ্যে নয়। দোমোহানিতে তখন ঝি চাকর কিংবা কাজের লোকের বড় অভাব। ডুয়ার্সের ম্যালেরিয়া, কালাজ্বর, মশা আর বাঘের ভয়ে কোনো লোক সেখানে যেতে চায় না। যাদের না গিয়ে উপায় নেই তারাই যায়, আর গিয়েই পালাই পালাই করে। তবু ঠিক দেখা যেত, কারো বাসায় ঝি চাকর বা কাজের লোকের অভাব হলেই ঠিক লোক জুটে যেত। মানে কি, ওখানে কাজের লোকের অভাব হলেও লোক ঠিক জুটে যেত এবং তারা এসে কাজ করে দিয়ে চলে যেত। স্টেশন মাস্টার সমাদ্দারের ঘরে একবার দাদামশাই বসে গল্প করছিলেন। সমাদ্দার একটা চিঠি লিখেছিলেন, সেটা শেষ করে ডাকলেন, ওরে কে আছিস? বলা মাত্রই একটা ছোকরা মতো লোক এসে হাজির। সমাদ্দার তার হাতে চিঠিটা দিয়ে বললেন, যা, এটা ডাকে দিয়ে আয়। দাদামশাই জিজ্ঞেস করলেন, লোকটাকে নতুন দেখেছেন নাকি? সমাদ্দার মাথা নেড়ে বললেন, না না, 5 ফরমাস খেটে দিয়ে যায় আর কি। মানে এ 5 ফরমাস খেটে দিয়ে চলে যায়, টুকটাক কাজ করে দিয়ে চলে যায়। খুব ভালো ওরা, ডাকলেই আসে, লোক টোক নয়, ওরাই। মানে লোক টোক না, মানে মানুষ টানুষ না এরা, ওরাই, মানে ওরা ভূতেরাই, উনি বলতে যাচ্ছেন। মামাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামে একজন বেটে ফর্সা ভদ্রলোক। তিনি থিয়েটারে মেয়ে সেজে এমন মিহি গলায় মেয়েলি পাঠ করতেন, সে বোঝাই যেত না মেয়ে না ছেলে। সেবার সিরাজদৌল্লা নাটকে তিনি লুৎফা, গিরিশ ঘোষের নাটকে তিনি গিরিশ ঘোষের নাটক, কিন্তু নাটকের দিনই তার ম্যালেরিয়া জাগিয়ে উঠল। লেপচাপা হয়ে পোঁ করছে, নাটক প্রায় শিখে ওঠে, কিন্তু ঠিক দেখা গেল নাটকের সময় লুৎফার অভাব হয়নি। একবার ধর্মদাস মাস্টারমশাই যেন গোঁফ কামিয়ে আগাগোড়া নিখুঁত অভিনয় করে গেলেন, কেউ কিচ্ছু টের পেল না। মানে কি, নাটক হচ্ছে, নাটক করতে গিয়ে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তখন সেখানে তার জায়গায় ভূতেরাই এসে অভিনয় করে দিয়ে চলে যায়, এমনই অবস্থা। কেউ কিচ্ছু টের পেত না, কিন্তু ভেতরকার কয়েকজন ঠিকই জানতো যে সেদিন ধর্মদাস মাস্টারমশাই মোটেও স্টেজে নামেননি। নাটকের শেষে সমাদ্দার দাদামশাইয়ের সঙ্গে ফিরে আসছিলেন, বললেন, দেখলেন কেমন কার্যোদ্ধার হয়ে গেল, একটু খোনা সুরও কেউ টের পায়নি। দাদামশাই তখন চেপে ধরলেন সমাদ্দারকে, মশাই রহস্যটা কি, একটু খুলে বলবেন? সমাদ্দার হেসে বলেন, সবই তো বোঝেন মশাই, একটা নীতি কথা বলে রাখি, সদ্ভাব রাখলে সকলের কাছ থেকেই কাজ পাওয়া যায়, কথাটা খেয়াল রাখবেন। মানে সমাদ্দার মশাই যত বোঝানোর চেষ্টা করছেন লেখকের দাদামশাইকে যে ওটা ভূত, তিনি তো পরিষ্কার করে বলছেন না যে ওটা ভূত। ওরা যারা সব কাজ করে দিয়ে চলে যায়, হ্যাঁ, তারা সব ভূত। কিন্তু তাই সমাদ্দার মশাই বললেন, হ্যাঁ, এদেরকে নীতি কথা বলে কিছু হবে না, এদের সাথে সদ্ভাব রাখবেন, ঠিক কাজ করে দিয়ে চলে যাবে।
মামাদের মধ্যে একটু বড়, যারা একটু বড় তারা বাইরে খেলে বেড়াতো। মা আর বড় মাসি তখন কিছু বড় হয়েছে। অন্য মামা মাসিরা নাবালক নাবালিকা। মা মার বড় লুডো খেলার নেশা ছিল, মানে লেখকের মায়ের লুডো খেলার নেশা ছিল। মা আর মাসি রোজ দুপুরে লুডো পেরে বসতো, তারপর ডাক দিত, আয় রে। অমনি টুক করে কোথা থেকে মায়ের মায়ের বয়সী দুটো মেয়ে হাসি মুখে লুডো খেলতে বসে যেত। মানে লুডো খেলায় তো চারজন লাগে, ওরম লেখকের মা আর মাসি ছিলেন। এবার আয় রে বললেই আর দুজন এসে যেত, এসে ওদের সাথে লুডো খেলতে বসে যেত। মামাদের মধ্যে যারা বড় হয়েছে সেই বড় আর মেজো মামা যেত বল খেলতে। দুটো পার্টিতে প্রায় ছেলে কম পড়তো, ছোট জায়গা তো, বেশি লোকজন ছিল না, কিন্তু কম পড়লেই মামারা ডাক দিত, কে খেলবি আয়। অমনি 4-5 জন এসে হাজির হতো, মামাদের বয়সী সব ছেলে। খুব খেলা জমিয়ে দিত। মানে মামারাও যখন বল খেলতো তখনও কম পড়লে ওই ভূতেরাই এসে, তাদেরই সমবয়সী ভূতেরা এসে তাদের সাথে খেলা খেলে, বল খেলে জমিয়ে দিত।